তোমাদের ট্রান্সফরমেশন পড়াচ্ছিলাম, তো গতদিন আমি এক্সারসাইজ দিয়েছিলাম কিছু, শুধু দেখলাম রুকাইয়াই খালি আমাকে পাঠিয়েছে, তো আমরা ওই গতদিনের এইটা করে নিই, যেটা আমাদের হোমওয়ার্কস দিয়েছিলাম হোমওয়ার্কসটা সলভ করে দিই। তোমরা দেখতে পাচ্ছ এটা? এখন দেখতে পাচ্ছ যে দো হি ট্রাইড হিজ বেস্ট হি ডিডন্ট সাকসিড, এটা পাচ্ছ সবাই দেখতে? কি? হ্যাঁ, তো এটা এটা এখন আমরা এই করব। আচ্ছা, আমরা এখন ট্রান্সফরমেশন করব। এখন তোমরা বলবে একে একে। হ্যাঁ, দেখো এটা বলো, এক নাম্বারটা বলো, বুশরা বলো। দো হি ট্রাইড হিজ বেস্ট, কম্পাউন্ড করো একটু সবগুলোকে। He didn't succeed. He tried his best but didn't বাট সাকসিড। মনে রাখবে যে ওই যে সাকসেস যেটা বললে, সাকসেসটা নাউন, হ্যাঁ, আর সাকসিডটা হলো ভার্ব। সাকসিড, সাকসিডেড, সাকসিডেড এভাবে। আচ্ছা, এবার দুই নাম্বারটা বলো তো, দুই নাম্বারটা লামিয়া বলো। When the clown entered the circus ring and the children started clapping. হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। এবার তিন নাম্বারটা বলো তো, তিন নাম্বারটা রুকাইয়া বলো। তোমার কি নেটে সমস্যা বলছিলে? লিখে দিতে পারো, অথবা এটা বর্ণালী ট্রাই করো তো। তিন নাম্বারটা হ্যাঁ বলো। You take care of the pens and the pawns will take care of themselves. হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যে ইউটা বলছো না, ইউটা দেওয়ার দরকার নাই, এটাকে ইম্পারেটিভ করে দিব আমরা। হ্যাঁ আচ্ছা, জাস্ট হবে টেক কেয়ার অফ দ্য পেন্স। হ্যাঁ, টেক কেয়ার অফ দ্য পেন্স এন্ড দ্য পাউন্ডস উইল টেক কেয়ার অফ देमसेल्फ। পেন্স মানে হলো পেনি, যেটা হলো টাকার একক, ছোট খুবই পরিমাণে পেনি, সেটা পেনিকে পেন্স বলে। তাহলে কি ইউ হবে না? না, ইউ হবে না। হ্যাঁ, ইউ দিলে ভুল হবে না, কিন্তু ইউ দিলে ভুল হবে না, কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট দেই না। আমরা যখন বলি স্টপ রাইটিং, আমরা কিন্তু বলি না যে ইউ স্টপ রাইটিং। হ্যাঁ, এভাবে আমরা বলি না। হ্যাঁ আচ্ছা, এবার বলো, এবার আবার বলো, বুশরা বলো, 4 নাম্বারটা বলো তো। Do hurry or you will miss the bus. না, ডু হারি হবে না, জাস্ট হারি হবে। হারিটাই তো ভার্ব, বুঝা গেল? হ্যাঁ, ডু হারি হবে না, জাস্ট হবে হারি অর ইউ উইল মিস দা বাস। হ্যাঁ স্যার, ডু হারি অর ডুটা তো ইনফর্মাল ইংলিশে অনেক সময় ইউজ করা হয়, তো যদি লিখি তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। না না, এটা ইনফর্মাল না। আমি বলে দিই, এটা ডুটা ইনফর্মাল না, মোটো ইনফর্মাল না, ডুটা হলো ফর্মাল। আমি বোর্ডে দেখাচ্ছি। হ্যাঁ, তুমি যেটা বলেছেন বুঝতে পেরেছি। যদি আমি এভাবে বলি, আই ডু বিলিভ ইট, দেখতে পাচ্ছ বোর্ডটা? দেখো, আই ডু বিলিভ ইট, এখানে এই জিনিসটা খেয়াল করো। তোমরা যেটা বললে খুবই স্পষ্ট ব্যাপারটা, যে এই ডুটার কথা বললে, তাই না? এই ডুটা কখন বলে? হ্যাঁ, এই ব্যবহারটা আমি একটু বলে দিই। এটা ডুটা, এইটা এই জাতীয় সেন্টেন্সে স্ট্রাকচারে কোনো পার্থক্য থাকে না, কিন্তু এই ডুটাকে বলে এমফাসাইজিং ডু। এটাকে বলে এমফাসাইজিং ডু, মনে থাকবে। এটা ফর্মাল ইনফর্মালের সাথে কোনো সাথে নেই। এটা যদি কেউ ফর্মালিও বলতে চায় তো বলতে পারে। হ্যাঁ, এমফাসাইজিং ডু এটা। তো আই ডু বিলিভ ইট যখন আমি বলি, কিন্তু তুমি এখানে যখন এই বাক্যটা হলো যে, খেয়াল করো, এখানে দেখো, যদি তোমরা এভাবে বলো, বলছে যে ইফ ইউ ডু
নট হারি, এইভাবে দেখো বাক্যটা এভাবে বলছে ডট ডট আছে, কিন্তু এটাকে তোমরা আগে একটু বোঝার চেষ্টা করো। এখানে তো আমরা ইফ সাবঅর্ডিনেট মার্কার এটা নিয়ে আলোচনা করব না। আমাদের এইখানে দেখো এখানে ইউটা হলো সাবজেক্ট, আর এই যে দেখো এই ডু নটটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর এই যে দেখো হারিটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। তো হারিটা প্রিন্সিপাল ভার্বই আছে। আমরা যখন বলছি, আমি যখন এভাবে বলছি যে, যখন আমি এভাবে যদি লিখি ইফ ইউ ডু নট রাইট ইউ উড বি পানিশড, এরকম জাতীয় একটা বাক্য লিখলাম আমরা, ইফ ইউ ডু নট রাইট, কিন্তু এইখানে দেখো এই রাইটটাই কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব। তো এইখানে এটাকে যখন আমরা আরেকটা সেন্টেন্সে রূপান্তর করব, তখন কি আর আমরা ডু রাইট লিখবো? আমরা তো ডু রাইট লিখবো না, এটা তো আমরা লিখবো না, কারণ এটা এমফাসাইজিং ডু এর এখানে কোনো প্রশ্ন নাই। কিন্তু তোমাদেরকে অনেক সময় মধ্যে একটা কনফিউশন থাকে যে এই হারিটা হয়তো ভার্ব না, এইজন্য তোমরা এখান থেকে আরেকটা করছো কি, আরেকটা ডু বাই থেকে মানে ধার করে আনছো। হ্যাঁ, আসলে যেটা দরকার নেই, এই দুটা আনছো, এটা আসলে আননেসেসারি, মনে থাকবে। সেহেতু এটা আমরা ডু আনবো না। লিখে দিলে হয়তো মার্ক কাটবে না, কিন্তু সেটা মোটেও স্মার্ট ইংলিশ হচ্ছে না, এই জন্য আমরা এটা করবো না, ডু হারি দিব না, আমরা জাস্ট হারি দিব। আচ্ছা, আমরা দেখো ওইটাকে কমপ্লিট করে নিই। আচ্ছা, এবার 5 নাম্বারটা বলো তো, নাজিফা বলো। বলো নাজিফা। তো দ্য ব্যাটল হ্যাজ বিন অন, আমি পারবো না ভালো। দো অলদো থাকলে বাদ দিয়ে হয়, ওই যে প্রথমে একটু খেয়াল করে দেখো, ওই যে এই জন্য প্রথমে যেন আমি তোমাকে ধরে নিই, যে আমি তুমি 3-4টা দেখো। দো দ্য ব্যাটল হ্যাজ বিন অন, দ্য ওয়ার ইজন্ট ওভার ইয়েট, এটা বলো তো, বর্ণালী বলো তো। এটা বর্ণালী আছো নাকি আর কেউ বলবে? বুশরা বলো তো, দো দ্য ব্যাটল হ্যাজ, হ্যাঁ বলো বলো। স্যার 5 নাম্বারটি বলবো? হ্যাঁ 5 নাম্বারটা বলো। 5 নাম্বারটা হবে the battle has been won but the war is not over yet. হ্যাঁ ওয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো ব্যাটেল আর ওয়ার এর মধ্যে একটা পার্থক্য আছে, খেয়াল করেছো? আমরা ব্যাটেল আর ওয়ার সিনোনিমাস হলেও কিন্তু ব্যাটেল আর ওয়ার, তাহলে ব্যাটেল আর ওয়ার এর মধ্যে পার্থক্যটা কি বলো তো, বলতে পারবে? মনে করো তোমরা ট্রয় যুদ্ধের নাম শুনেছো, যেটা হেলেনকে নিয়ে হয়েছিল? ট্রয় শুনেছি স্যার। হ্যাঁ ট্রয় যুদ্ধ, হ্যাঁ ট্রয় যুদ্ধটা এটা 10 বছর ধরে চলেছিল, 10 ইয়ার্স। তো 10 ইয়ার্স, তো 10 ইয়ার্সে কি একটা দুটো যুদ্ধ হয়েছে না, 10 ইয়ার্সে সিরিজ অফ ব্যাটেল। একটা জিনিস মাথায় রাখো, এই যে যেটা আমরা ওয়ার বলছি, এইটা হলো সিরিজ অফ ব্যাটেল ইজ কল্ড ওয়ার। একটা ওয়ারে একটা ব্যাটেলেই হতে পারে কখনো কখনো, যে একটা ব্যাটেলেই ওয়ার হেরে গেছে, এটা হতে পারে। কিন্তু কথা হলো প্রতিপক্ষ হয়তো একটা যুদ্ধ হেরেছে, কিন্তু সে পরের দিন আবার নতুন শক্তি করে নিয়ে আসবে, নতুন অস্ত্র শস্ত্র নিয়ে সঞ্জাল নিয়ে আসবে। তাহলে এটা এই জিনিসটা মাথায় রাখো যে ব্যাটেল আর এই ওয়ার সিনোনিমাস হলেও একটু যেন পার্থক্য আছে, যে অনেক কটা ব্যাটেলের সমন্বয় ওয়ার হয়। তাহলে আমরা এইটা করি, এটা তো একই। এটা নাজিফা বলো তো 6 নাম্বারটা বলো। স্যার 5 নাম্বারটা সিম্পল যদি হয় তো ইন স্পাইট অফ উইনিং দ্য ব্যাটল হবে না? হ্যাঁ হ্যাঁ ওভাবেই হবে, হ্যাঁ ইন স্পাইট অফ উইনিং দ্য ব্যাটল, উইনিং দ্য ব্যাটল, হ্যাঁ দ্য ওয়ার ইজন্ট ওভার গেট। হ্যাঁ এভাবে সিম্পল করলে এভাবে হবে। মানে এটা যদি, হ্যাঁ ঠিক আছে, এবারই করো। এটা বলো তো 6 নাম্বারটা, নাজিফা বলো। দো অলদো থাকলে তো বাদ দিয়ে হচ্ছে, এটা চেষ্টা করো একটু, তুমি কয়েকটা ক্লাস পড়োনি ওই জন্য এটা বুঝতে পারছো। Although the country has made
huge progress, we still have a long way to go. পারবে নাজিফা? রুকাইয়া পারবে এটা? রুকাইয়া তুমি কি তোমার নেটে সমস্যা ঠিক হয়েছে, মানে কথা বলতে পারবে? আচ্ছা, এটা খুবই সহজ। দ্য কান্ট্রি হ্যাজ মেড হিউজ প্রোগ্রেস বাট উই স্টিল হ্যাভ এ লং ওয়ে টু গো। বার্থডে বললে হবে। আচ্ছা, এবার 7 নাম্বারটা বলো। 7 নাম্বারটা লামিয়া বলো। ইফ ইউ আর আন্ডার 18 ইউ ক্যান নট ভোট। 7 নাম্বারটা you are under 18 and you can't vote. হ্যাঁ, you are under 18 and therefore হবে না? কোনটা? therefore হতে পারে না। You are under 18 therefore you can't vote. হ্যাঁ হ্যাঁ, therefore দিয়ে হবে। হ্যাঁ, এটা and দিলে হবে, therefore দিলে হবে। সো একটা রেজাল্ট আর একটা, এটা therefore দিলে হবে। আমি গত ক্লাসে এগুলো বলেছিলাম। আচ্ছা, তারপর 8 নাম্বারটা বলো তো কে পারে? এভরিবডি নোজ দ্যাট লিপ্রেসি ইজ কিউরেবল। এটা ওপেন ফ্লোর, যে কেউ বলতে পারে। Leprosy is curable and everybody knows it. ঠিক বলেছো। তুমি কি আরেকবার বলবে অ্যানসারটি? 8 নাম্বারটা আমি পারি নাই। আমি এটা বলছি, এটা হবে leprosy is curable and everybody knows it. Leprosy is curable and everybody knows it. এটা হবে। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম, তোমরা এটা ভুলে গেছো, ওই জন্য হয়তো ওটা বুঝে উঠতে পারোনি যে এটা হবে। দেখো, আমি গত কোন এক ক্লাসে বলেছিলাম যে তোমাদের যখন সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ আইডেন্টিফাই করবে, যখন নাউন ক্লজ হবে, এই যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো তো? সাবঅর্ডিনেট ক্লজ এভরিবডি নোজ দ্যাট। না, এটা সাবঅর্ডিনেট ক্লজ এটা না। কে পারে বলো তো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? Leprosy is curable. না, দ্যাট থেকে। হ্যাঁ, দ্যাট leprosy is curable, এখান থেকে। হ্যাঁ, এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি বলেছিলাম যে যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ বের করব, তখন এই সাবঅর্ডিনেট ক্লজ কে আর এখানে প্রিন্সিপাল ক্লজ কি, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ইট হিসেবে ধরবো। দিয়ে আমরা করব কি, ইটটা ধরে নিব। হ্যাঁ, দিয়ে আমরা এভরিবডি নোজ ইট, এটা প্রিন্সিপাল ক্লজ। এভরিবডি নোজ ইট, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে যেটা হলো, এই যে এখানে আমরা যেটা করছি, আমরা যে কাজটা করব, আমরা এইভাবে করে দেব। leprosy is curable and everybody knows it. বুঝা গেল? এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাই। এবার আমরা 9 নাম্বারটা করে ফেলি। দেখো তো কে পারো বলো তো? এটা খুব সহজ। 9 নাম্বারটা, he is a magician. He is a magician from Turkey and he has performed all over the world. Yes, হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। He is a magician from Turkey and he has performed all over the world. হয়ে গেছে। আমরা আজকে এটা শেষ। আমরা এটাকে আমরা কি করব না, আমরা নতুন যেটা আমরা পড়া আজকে সেটা করব। সিম্পল থেকে কম্পাউন্ড যেটা, সেটা আমরা আজকে করব। এটা তোমরা মোটামুটি শিখে গেছো, এগুলো পারবে। আমার স্ক্রিন কি পজড হয়ে আছে না দেখতে পাচ্ছ? তাই পজ হয়ে আছে। পজড হয়ে আছে না? আচ্ছা, এবার পারছো দেখতে?
আচ্ছা এবার আমরা সিম্পল থেকে আমরা করব কম্পাউন্ড করব। আচ্ছা আমাদের যেটা কাজ হবে যে আমি আগে বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুটো প্রিন্সিপাল ক্লজ লাগে। এখানে আমরা দুটো প্রিন্সিপাল ক্লজ পাবো না, আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পাবো। আমরা একটা প্রিন্সিপাল ক্লজ যেহেতু পাবো সেহেতু আমরা যেটা করব যে আরেকটা প্রিন্সিপাল ক্লজ আমরা বানাবো, আরেকটা কনজাংশন দিব। এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব। এখন এইখানে দেখো তো এই আমাদের আমরা তিনটা বাক্য পেয়েছি, তিনটা সিম্পল সেন্টেন্স পেয়েছি, এগুলোকে আমরা কম্পাউন্ড করব। এখানে এখন বলো প্রিন্সিপাল ক্লজ কোনটা বলো? She had lunch. Yes, she had lunch, এটা প্রিন্সিপাল ক্লজ। তারপর দ্বিতীয়টাতে I will write the article. শেষেরটাতে She will attend the class. ইয়েস, এই তিনটা আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি। এখন আমাদের যেটা কাজ হবে যে এই অংশটা যেটা আমরা এখন সাব এটা যে ফ্রেজ, এক সিম্পল সেন্টেন্সে তো সাবঅর্ডিনেট ক্লজ হয় না, এই তিনটা ফ্রেজ আছে, এই তিনটা ফ্রেজকে আমরা যেটা করব এই ফ্রেজগুলোকে আমরা আরেকটা প্রিন্সিপাল ক্লজে রূপান্তর করব। আমরা আরেকটা প্রিন্সিপাল ক্লজে যেহেতু রূপান্তর করব সেহেতু আমাদের টার্গেট থাকবে যে এইটাকে আমরা তো আগেই বলেছি যে আমরা কখনো প্রিন্সিপাল ক্লজকে টাচ করব না, তাহলে আমরা শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজকে টাচ করব অথবা ফ্রেজকে টাচ করব। প্রিন্সিপাল ক্লজকে যে কখনো কখনো পরিবর্তন করা লাগে না তাও কিন্তু না, কিন্তু সেটা খুবই কম। আচ্ছা তাহলে এখানে দেখো কোন কাজটা আগে হয়েছে আগে বলো? কামিং হোম আগে হয়েছে না লাঞ্চ আগে হয়েছে? Coming Coming home. home. She came and had lunch. ইয়েস, তাহলে এটা কোন টেন্সে আছে? সি হ্যাড লাঞ্চ এটা কোন টেন্সে আছে? Past tense. হ্যাঁ পাস্ট টেন্স তো বুঝলাম, পাস্ট টেন্স তো চারটা, কোনটা? এটা কোন টেন্স বলো? পাস্ট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। Indefinite tense. Past হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, দেখো এখানে সাবজেক্ট সি, তো সি চলে আসলো, আর তাহলে ভার্বটা কি আছে এখানে? হ্যাঁ কাম আছে, তাহলে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট যেহেতু কেম হবে। Came. হ্যাঁ, she came home and had lunch, বুঝা গেল? she came home and had lunch, এইটা হ্যাঁ এইটা হয়ে গেল। তাহলে এখন আমরা নিচের গুলো করব, নিচের গুলো করো। এটা বলো, এটা বুশরা বলো তো। বলো সাবজেক্ট দেখো, আর এখানে কোন টেন্স খেয়াল করো, এখানে কিন্তু টেন্সটা খেয়াল করো, এখানে আই উইল রাইট, That is the future. হ্যাঁ ফিউচার ইনডিফিনিট আছে। হ্যাঁ তাহলে এটাও তেমনই হবে। কি হবে বলো? I will go to the office and will write the article. I will go to the office and দেখো will write the article. দেখো উইল দেওয়ার কি দরকার আছে? এখানে তো আই উইল আছে, টেন্স তো একই, সাবজেক্টও একই, তাহলে কি দেওয়া দরকার আছে? তাহলে আমরা দেব রাইট দা আর্টিকেল, দিলে ভুল হবে না। হ্যাঁ বলে রাখি এগুলো কোনো বড় ভুল না। আচ্ছা এবার বলো তো 3 নাম্বারটা বলো, এটা বলো, এটা বর্ণালী বলো। গোইং টু দা ভার্সিটি, একটা জিনিস মাথায় রাখবে, ভার্সিটি বানানে কিন্তু দেখো VARSITY, খেয়াল করেছো? ভার্সিটি একটা জিনিস মাথায় রাখো, ভার্সিটি বানান আর ইউনিভার্সিটি বানান কিন্তু ভিন্ন। ইউনি VERSITY মাথায় রাখো। আচ্ছা হ্যাঁ ইউনিভার্সিটি দেখো, ইউনিভার্সিটিতে VER, খেয়াল করেছো? খেয়াল করে দেখো VE, বুঝতে পারছো? কিন্তু ভার্সিটি বললে কিন্তু VR, মনে থাকে জানো?
ইউনিভার্সিটিকে আমরা সাধারণত ইনফরমালিতে ভার্সিটি বলি, কিন্তু ভার্সিটি বানান যেন VAR হয়, মনে থাকে যেন এটা। এটা আবার কিছুদিন পর ইউনিভার্সিটি তোমরা যাবে, এগুলো ভুল করো না। একবার এরকম হয়েছে কি জানো, একটা একটা আমাদের এক বড় ভাই একটা বই লিখেছে, তো ও ভার্সিটি কোচিং লিখেছে। তো ভার্সিটি স্বাভাবিকভাবে ওই এভাবেই লিখেছে, ভার্সিটি এভাবে লিখেছে, হ্যাঁ ভার্সিটি কোচিং লিখেছে। তো আমাদের বিশ্ববিদ্যালয় বড় ভাই ছিল, ওকে আবার ফোন দিয়েছে, মানে ও তো বিভিন্ন জায়গাতে সৌজন্য সংখ্যা পাঠিয়েছে, ও ওখান থেকে আবার বলেছে যে ভাই আপনি ভার্সিটি লিখেছেন, ভার্সিটি বানানই তো ভুল জানেন না আপনি, আপনি আবার ভার্সিটি কোচিং এর বই লিখেছেন কিভাবে, মানে একটু ইনসাল্ট করার জন্য বলেছে। বলছে মানে কিন্তু আসলে একটু ওভার স্মার্টনেস দেখাতে যে ধরা খেয়েছে। কাউকে তুমি যখন কারো ভুল ধরবে এভাবে বলবে না, হ্যাঁ যে আপনি তো বানানই জানেন না, তো তোমাকে বলতে হবে যে ভাই আপনার কি বানানটা কি ভুল হয়েছে, একটু আপনার দেখা উচিত, এভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই ব্যাপারটা তো অনেক পোলাইটনেস থাকবে, কিন্তু সেখানে ছিল না, আমিও ছিলাম সেখানে। তো বলছে ভাই আপনি মনে হয় ভার্সিটি বানানটা জানেন না, ওই জন্য আপনি কথা বলছেন, ইউনিভার্সিটি বানানে ই হবে কিন্তু ভার্সিটি বানানে VA হবে, আপনি একটু দেখে নিতে পারেন ডিকশনারি। মনে করে একটা ফাপড় দিতে এসে উল্টা ফাপড় খেয়ে গেছে, এরকম হয়। আচ্ছা, তো এটা মাথায় রাখবে। আচ্ছা তাহলে এটা বলো তো বর্ণালী, বলো এটা কি হবে? টেন্সটা খেয়াল করো, সি উইল অ্যাটেন্ড, সি উইল অ্যাটেন্ড, এখানে টেন্সটা খেয়াল করো, তাহলে কি হবে বলো? বলো তো লামিয়া, বলো তো এটা। So এটা হবে হচ্ছে she will go to the varsity and attend the class. Yes, she will go to আচ্ছা মাথায় রাখো এই বাক্যটার মানে কি? সে ভার্সিটিতে যাবে এবং ক্লাস অ্যাটেন্ড করবে। মানে ক্লাস অ্যাটেন্ড করবে মানে কি, মানে সে ক্লাস করবে না সে ক্লাস নিবে, কোনটা? ক্লাস করবে। ক্লাস করবে। আমি শিখেছিলাম না যে দেখো করাবে। হ্যাঁ দা ভার্সিটি দেখেছো না? যদি স্যার করে তাহলে কি জয়েন হবে? না জয়েন না, সি উইল গো টু ভার্সিটি, বুঝনি? সি উইল গো টু ভার্সিটি। ও দা হ্যাঁ আমি শিখেছিলাম এটা, বুঝতে পেরেছো? দা আপনি ভার্সিটি বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। এটা এই ভুলটা কিন্তু করবে তোমরা, এটা আবার বলো না, হ্যাঁ মানে এই টাইপের জিনিসগুলো খেয়াল করবে, মানে এগুলো খুবই মাইনর মিস্টেক হবে, কিন্তু মানুষ এগুলোকে সিরিয়াসলি নেবে। আচ্ছা তাহলে দেখো এইটা গেল। তাহলে এবার দেখো আমরা আরো কিছু দেখি। দেখো এখানে খেয়াল করো, এটা বেসাইডস দিয়ে আছে। বেসাইডস থাকলে সিম্পলি কম্পাউন্ড করার সময় কি করতে হয়, কি আনতে হয়, কে পারে বলতে? বলো তো বেসাইডস থাকলে কি আনতে হয় কম্পাউন্ড করার সময়, মনে আছে তোমাদের? নট অনলি বাট অলসো। অডিও শোনা যাচ্ছে না, কথা শুনতে পাচ্ছ না? হ্যালো বলছি, শুনতে পাচ্ছ তোমরা? এখন শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা বেসাইডস থাকলে কি হয় বলো? নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো। হ্যাঁ নট অনলি বাট অলসো হয় এটা। আচ্ছা তাহলে এটা বলো তো, একজন বলো তো, লামিয়া এটা বলো তো, সলভ করো তো, এক নম্বরটা কি হবে? প্রথমটা the girl is not only beautiful but also intelligent. The girl is not only
স্যার ওটা আগে পরে দিলে সমস্যা হবে? না না, এটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই, কারণ মিনিং তো একটাই, বুঝো না? তোমাদের একটা মানে এইটা কোনো ব্যাপার না। তুমি একটা একটা ইংরেজির একটা বড় অংশ কি জানো? দুইটা গুরুত্বপূর্ণ অংশ, একটা হলো সিনট্যাক্স। তোমরা দেখো বানানটা খেয়াল করো, একটা সিনট্যাক্স, একটা হলো সেমান্টিক্স। সেমান্টিক্স সেমান্টিক্স হ্যাঁ, এই বানানটা সেমান্টিক্স। দেখো সিনট্যাক্স আর সেমান্টিক্স, এই সিনট্যাক্সটা হলো, দাঁড়াও দেখো, যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা পড়ছো না তোমরা, সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কেমন হবে, এই যে নট অনলি হবে না, বাট অলসো হবে, সাবজেক্ট হবে কোথায়, ভার্ব হবে, এই প্যাটার্নটা, সেন্টেন্স লেখার প্যাটার্নটাকে বলে সিনট্যাক্স। কিন্তু এই যে আমরা মানেটা বলছি, দেখো এই সিম্পল সেন্টেন্সে যে মিনিংটা, সিম্পলটাকে তো আমরা করেছি কি কম্পাউন্ড করেছি, কিন্তু সিম্যান্টিক্সে কি কোনো পার্থক্য ঘটেছে? সিম্যান্টিক্স মানে না। হলো অর্থবিজ্ঞান অথবা অর্থতত্ত্ব, মানে অর্থ নিয়ে যেখানে ডিলিংস করবে, দ্য স্টাডি অফ মিনিং। একটা জিনিস মাথায় রাখো, আমরা যখন ট্রান্সফরমেশন করছি, আমি আগেই বলেছি তোমাদের প্রথম দিকে যে সেন্টেন্সে কত প্রকার আছে, তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা হলো বেসড অন স্ট্রাকচার। এর আগে পড়েছি আমরা বেসড অন স্ট্রাকচার, বেসড অন মিনিং, আবার একটা বেসড অন রিটোরিক আছে, তিন প্রকার আছে। এটা বেসড অন রিটোরিক না, এটা হলো বেসড অন স্ট্রাকচার। তাহলে আমরা যেটা করছি, সিম্পলকে আমরা কম্পাউন্ড করছি, কিন্তু মিনিং এর কোনো হেরফের হচ্ছে না, সিম্যান্টিক্স ঠিক আছে। তাহলে এই যদি এখানে তুমি যে বলছো যে বিউটিফুলকে সামনে নিব না ইন্টেলিজেন্টকে সামনে নিব, দুটোকে তুমি উলট পালট করো না কেন, যতই উলট পালট করো না কেন, এটা কিন্তু মিনিং এ ঝামেলা হচ্ছে না। কিন্তু মিনিং এ যদি ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু ওটা হবে না। মনে করো মানে এরকম যদি একটা তোমাদের একটা বাংলা দিই, তোমরা করো রহিম সাহেবের মেয়ে, রহিম সাহেবের কন্যা, খেয়াল করেছে বাক্যটা? রহিম সাহেবের কন্যা একটি ভালো মেয়ে। কিন্তু এইটাকে যদি তুমি এখন খেয়াল করো, আমাদের দেশে যেভাবে অ্যান্টোনিম সিনোনিম পড়ায়, দিয়ে এটাকে দেখো কন্যা, কন্যার সিনোনিম কি মেয়ে না? কিন্তু এটাকে যদি উল্টিয়ে দাও তাহলে কিন্তু বাক্যটার অবস্থা একবারে হরিবল হয়ে যাবে। হরিবল মানে হরিবল। যদি এখানে তুমি এভাবে দিয়ে দাও রহিম সাহেবের, এখানে জাস্ট তুমি একটা উল্টিয়ে দাও, এখানে যদি তুমি দিয়ে দাও, এখানে যদি তুমি দিয়ে দাও মেয়ে একটি ভালো কন্যা, তাহলে কিন্তু দেখো বাক্যর অবস্থা খারাপ। বুঝতে পেরেছো? দেখো রহিম সাহেবের কন্যা একটি ভালো মেয়ে, এইটার একটা মিনিং কি, আর রহিম সাহেবের মেয়ে একটি ভালো কন্যা, একবারে অস্বস্তিকর এই বাক্যটা, একবারে মানে ভয়ঙ্কর অস্বস্তিকর। হ্যাঁ, এই বাক্যটা মানে আমরা এই বাক্যগুলো মাথায় রাখতে হবে, যে বাক্যগুলো আমাদের হিসাব করে লিখতে হবে। এগুলো উলট পালট করার ফলে যদি মিনিং চেঞ্জ হয়ে যায় তাহলে সাথে সাথে হ্যাম্পার হয়ে গেল, সাথে সাথে হ্যাম্পার হয়ে গেল কোথায়? এই সিম্যান্টিক্সে। হ্যাঁ, হ্যাম্পার হয়ে গেল, বুঝা গেল? এই সিম্যান্টিক্স একবারে হ্যাম্পার হয়ে গেল। কিন্তু তুমি যদি এই বিউটিফুল আর ইন্টেলিজেন্ট কে উলট পালট করে দাও, মানে মানের কি কোনো হেরফের হয়? বুঝতে পেরেছো? কোনো হেরফের, হ্যাঁ কোনো হেরফের হয় না, তাহলে সিম্যান্টিক্সে কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অনেক আলোচনা করলাম, এগুলো ভাষা বিজ্ঞানে আমরা পড়াই। আচ্ছা, তারপরে এই যে এটা বলো তো, এইটা কে বলবে? এটা বুশরা বলো। Beside being a brilliant student, she is a good singer. বলো। She is not only good singer তারপরে but also a brilliant student. বাংলায় চলে এসেছে, বাংলা যাচ্ছে না।
নাম্বারটা কে নাজিফা বলবে? নাজিফা, রুকাইয়া, বর্ণালী বলো তো যে কেউ একজন। এটা গুড সিঙ্গার, but also বলো তো তোমরা কেউ বলবে? নাজিফা কিংবা বর্ণালী। আচ্ছা, এটাও খুব সহজ যে হি ইজ an outstanding lecturer, যেটা আমরা বলছি হি ইজ নট অনলি an outstanding lecturer but also a good writer, এইভাবে হবে। এটা তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো আমরা এবার ইন স্পাইট অফ দিয়ে করব। In spite of his poverty, the postman never shirks his duty. মানে যে শার্কস যেটা বলি SHIRK, শার্ক মানে এটা ইংরেজিতে আরেকটা সিনোনিম হলো নেগলেক্ট, হ্যাঁ, কিংবা উপেক্ষা। মানে খুবই একটা ভালো বাংলা আছে আমাদের এটার জন্য, আমরা বলি না ফাঁকিবাজি। ফাঁকিবাজি মানে সে কখনো ফাঁকিবাজি করে না। তাহলে এখানে খেয়াল করে দেখো, ইন স্পাইট অফ হিজ পভার্টি দ্য পোস্টম্যান নেভার শার্কস হিজ ডিউটি। এটার কি হবে? এটা কি বলতে পারে? এটা ইন স্পাইট অফ থাকলে কম্পাউন্ড করার সময় কি হয়? বলো তো। The postman is poor but the postman is poor but never shirks his duty. হ্যাঁ, সুন্দর। but থাকলে না না ইনস্পেক্ট থাকলে মানে বাট হয়। মনে রাখবে কমপ্লেক্সে দো অলদো, সিম্পলে ইন স্পাইট অফ অলদো হবে। এটা দো অলদো না, এটা তুমি তো কম্পাউন্ড করছো, দো অলদো হবে না, বাট কমপ্লেক্সে কমপ্লেক্স, অলদো হবে। হ্যাঁ দো অলদো হবে, বাট হবে। বাট হবে, হ্যাঁ। The postman is poor but এটা বলো তো, এটা কে বলবে? এটা বলো তো, বর্ণালী বলো। বর্ণালী শুনতে পাচ্ছ হয়তো, বলো বলো। Though his illness research for the exam. আরে তুমি কম্পাউন্ড করো, কমপ্লেক্স না, তুমি দো দিচ্ছ কেন? Oh, his illness, no. His illness and his set for the exam. না, he is ill. সেটা ওয়াজ হবে না? সরি, হ্যাঁ শর্ট আছে, হ্যাঁ পাস্ট ফর্মে আছে, হ্যাঁ ঠিক বলেছো। he was ill but sad for the exam. বুঝা গেল? দেখো নাজিফার মনে হয় কথা শোনা যাচ্ছে না। তুমি যদি কথা শোনা না যায় তুমি কেটে আবার ঢুকো। আচ্ছা, তাহলে আমরা এবার এটা বলো তো, ইউ মাস্ট স্টাডি You must study hard to get good marks in the exam. তাহলে এটাকে কম্পাউন্ড করলে কি হবে?
বলো তো কে পারো এটা? If you study hard, you will get If- good if- marks in exam. ইফ দিচ্ছ কেন? ইফ দিলে তো কমপ্লেক্স হয়ে গেল। ইফ দিলে তো কমপ্লেক্স হয়ে গেল, তাই না? তাহলে কি হবে এটা? তা এটাকে কম্পাউন্ড করব? হ্যাঁ, সবই তো কম্পাউন্ড করছি আমরা, তাই না? তাহলে এরকম হতে পারে যে স্টাডি হার্ড, না হয় না। হয় না। হ্যাঁ, পারবো না। হ্যাঁ, বলো তো কে পারো এটা? এটা হবে ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল নট গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। বুঝা গেল? You must study hard or you will not get marks exam. তাহলে নিচেরটা কি হবে? নিচেরটা একজন বলো। You must run fast or Yes, you must. you will not win the race. Yes, you must Must. run fast or আচ্ছা, মাথায় রাখো এটা এভাবে হবে। আমি আমাদের এখন লাইনটা কেটে যাবে, আমরা 5 মিনিট পর আবার জয়েন করবো। হ্যাঁ, এটা হয়ে যায়, তোমরা 5 মিনিট পর জয়েন করো।